গত অবশ্যই কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই। উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন। মানে বিরোধী দলে যারা থাকে তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে। চতুর্দিকে যেন একটাই আলোচনাটা কি শেখ হাসিনার ফেরা না ফেরা। শেখ হাসিনার ফেরাটা যেন বাংলাদেশের রাজনীতিকে অনেক বেশি প্রভাবিত করেছে। ফেরা মানে ফেরার ঘোষণাটা এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া মানে রাজনৈতিক আবহাওয়া এবং শেখ হাসিনার জন্য তো অনেক বেশি দুর্যোগপূর্ণ। সেরকম একটা অবস্থায় তিনি নিজেই যখন বলছেন যে এবছরই তিনি দেশে ফিরবেন, তখন সরকার একটু নড়ে চড়ে বসছে, বিরোধী পক্ষ নড়ে চড়ে বসছে। শেখ হাসিনা ফিরলে তাকে জেলে ভরতে হবে, তার যে দণ্ড সেই দণ্ড কার্যকর করতে হবে, এরকম একটা ব্যাপার রয়েছে। আবার আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিএনপি ভিন্ন পথে হাঁটছে। নির্বাচনের আগে তাদের সেই অবস্থান পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে, সেটাও আমরা দেখছি। ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার ফেরা না ফেরা এটা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে যে প্রায় প্রত্যেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এটা নিয়ে কথা বলছেন। অবৈধ ইউনূস সরকারের অবৈধ নির্বাহী ক্ষমতা বলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পর ইউনূস পরবর্তী তার বর্ধিত তারেক রহমানের সরকার জাতীয় সংসদে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখেছে। নির্বাচনে অংশগ্রহণ তো আগেই করতে দেওয়া হয়নি, তবু তারা নাকি গণতান্ত্রিক সরকার। আমরা আর মামুরা মার্কা নির্বাচনে জয়ী হয়ে এখন তারেক রহমানের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন তার সরকার নাকি দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার পথে হাঁটছে। ভালো কথা, কোন আইনে বিচারটা হবে? কেউ বলছেন আইসিটি, কেউ বলছেন সন্ত্রাস দমন আইনে। প্রশ্ন হলো, এসব আইনে তো জামায়াত শিবির এনসিপির বিরুদ্ধে মামলা দেওয়াই যায়। 21শে আগস্টের গ্রেনেড হামলার কারণে বিএনপির বিরুদ্ধে এসব আইনে মামলা হতে পারে। আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের সাথে চীনের যে অভূতপূর্ব একটা সম্পর্কের জায়গা তৈরি হয়েছে, বিশেষ করে পদ্মা সেতু, এরকম অনেক মেগা কনস্ট্রাকশন চীনের কিন্তু বাংলাদেশ থেকে তারা নেওয়ার সুযোগ হয়েছে। এছাড়াও বিভিন্নভাবে চীন বাংলাদেশের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। আর এটা নিয়ে ভারতের সাথে প্রায় শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের একটা টানাপোড়েন কিন্তু থাকতো। আপনাদের খেয়াল থাকার কথা, ভারতের দিকে একটু বেশি ঝুঁকলে চীন রাগ করতো, আবার চীনের দিকে একটু বেশি ঝুঁকলে ভারত রাগ করতো। এই মাঝখানে বসে একটা খেলা কিন্তু আওয়ামী লীগকে খেলতে হয়েছে। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, আওয়ামী লীগ সরকারকে এমন এক বাস দিচ্ছে চীন, যেই তথ্য উপাত্ত দেখা আমাদেরও আশ্চর্য লাগতেছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা অনুষ্ঠান নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের এই অনুষ্ঠানে দেওয়া বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই সমালোচনা করছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মার্কিনীদের বিরোধী অবস্থান এবং বাঙালি নিধনে সে সময় পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করার প্রসঙ্গ তুলে ধরে নেটিজেনরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু দাবি করে আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলে ক্ষমতায় ছিল সেই দল বর্তমানে রাজনৈতিকভাবে সামাজিকভাবে আইনগত নিষিদ্ধ। সুতরাং তাদের রাজনীতি আর এই বাংলাদেশে ভবিষ্যতে কখনো হবে বলে এটা আমার মনে হয় না। প্রথমেই যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেই ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। চতুর্দিকে যেন একটাই আলোচনাটা কি শেখ হাসিনার ফেরা না ফেরা। শেখ হাসিনার ফেরাটা যেন বাংলাদেশের রাজনীতিকে অনেক বেশি প্রভাবিত করেছে। ফেরা মানে ফেরার ঘোষণাটা এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া মানে রাজনৈতিক আবহাওয়া এবং শেখ হাসিনার জন্য তো অনেক বেশি দুর্যোগপূর্ণ। সেরকম একটা অবস্থায় তিনি নিজেই যখন বলছেন যে এবছরই তিনি দেশে ফিরবেন, তখন সরকার একটু নড়ে চড়ে বসছে, বিরোধী পক্ষ নড়ে চড়ে বসছে। শেখ হাসিনা ফিরলে তাকে জেলে ভরতে হবে, তার যে দণ্ড সেই দণ্ড কার্যকর করতে হবে, এরকম একটা ব্যাপার রয়েছে। আবার আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিএনপি ভিন্ন পথে হাঁটছে। নির্বাচনের আগে তাদের সেই অবস্থান পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে, সেটাও আমরা দেখছি। ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার ফেরা না ফেরা এটা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে যে প্রায় প্রত্যেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এটা নিয়ে কথা বলছেন। এই মুহূর্তে মানে প্রকৃত বিরোধী দলের ভূমিকা যিনি রাখছেন, একমাত্র সংসদ সদস্য যিনি সাবেক বিএনপির নেত্রী রুমিন ফারহানা, মানে এটা আবার আরেকজন সাংবাদিক মন্তব্য করেছেন যে এই মুহূর্তে তিনি প্রকৃত বিরোধী দল হিসেবে রুমিন ফারহানাকেই দেখেন। বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক মোস্তফা ফিরোজ এরকম মন্তব্যই করেছেন। ব্যক্তিগতভাবে আমারও তাই মনে হয় যে সরকারের একেবারে নিরপেক্ষ অবস্থান থেকে সরকারের যে সমালোচনা করা উচিত সেটা রুমিন ফারহানাই করছেন। আর মানে দৃশ্যমান যারা বিরোধী দল এনসিপি কিংবা জামাত, তাদের বিরোধিতা মূলত স্বার্থ কেন্দ্রিক। তাদের দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ, ওই নিজের ফ্ল্যাটের পর্দা নিতে হবে, ওভেন নিতে হবে, ওয়াশিং মেশিন নিতে হবে, সরকারি বরাদ্দের সাইকেলটা নিজের নাতনিকে দিতে হবে, অনুদানের টাকা নিজের জামাই এটা ওটা আত্মীয় স্বজন তাদেরকে দিতে হবে। এই ব্যাপারগুলোই মানে
ঘটছে, এই ব্যাপারগুলোই আমরা দেখছি। রুমিন ফারহানা শেখ হাসিনার এই ফেরার প্রসঙ্গ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে সাইবার বুলিং এর শিকার হচ্ছেন প্রচন্ড, কারণ জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে বিতর্কিত ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি যখন সরব হচ্ছেন, কথা বলছেন, তখনই তাকে দোষর ট্যাগ দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে যে কোনো ভুল ধরা যাবে না। এখন জুলাই আন্দোলন যারা করেছেন তারা তো ফেরেশতা না, তাদেরও তো ভুল থাকতে পারে। এই যে ব্যাপারটা, এই যে উদার পন্থার ভাবনাটা, এই ভাবনাটা কেন মাথার মধ্যে ঢোকে না? যখন নিজেদের মাথার মধ্যে ঢোকে না, তখন আবার শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে আমরা দোষারোপ করি যে তারা সমালোচনা নেয়নি, তারা কারো কথা শুনেনি, তারা নিজের মতো করে মানে তারা যেটা মনে করেছে সেটাই ভালো মনে করেছে, অর্থাৎ আত্মকেন্দ্রিকতা যেটা, সেই ব্যাপারটার জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আমরা দোষ দিই। কিন্তু একই কাজ আমরা যখন করছি তখন আমরা আমাদের দোষটা ধরি না। রুমিন ফারহানা শেখ হাসিনার ফেরা বিষয়ে, ফেরার অধিকার বিষয়ে, আইনি দিক বিষয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বললেন সেটা নিয়ে চলুন একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে আইনি জটিলতা আছে কিনা, তিনি ফিরতে পারবেন কিনা, আইনি জটিলতা না থাকলেও তাকে ফিরতে দেয়া হবে কিনা। থাকবেন পলিটিক্স টিভির। দর্শক, বলছিলাম রুমিন ফারহানার কথা, যেন একাই পরিপূর্ণ বিরোধী দলের কাজটা করে যাচ্ছেন তিনি। নির্বাচনের পরে মনে হচ্ছিল যে তিনি হয়তো বিএনপিতে ফিরবেন, কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে যে তার আর বিএনপিতে ফেরার পথ থাকছে না, এত বেশি সমালোচনা তিনি সরকারের করছেন। সেই রুমিন ফারহানা এবং মানে ব্যক্তি রুমিন ফারহানা, রাজনীতিবিদ রুমিন ফারহানা নিজের এলাকায় তো বটেই, কথা বলার কারণে, স্পষ্ট উচ্চারণের কারণে তিনি বিএনপি করা অবস্থাতেও কিন্তু সাধারণ মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য একটা ক্যারেক্টার হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়েছে। তিনি যেটা বলছেন, আজকের পত্রিকা সেটা নিয়ে একটা নিউজ করেছে, আজকের পত্রিকার শিরোনামটা দেখে নিন। সেখানে তিনি বলছেন শেখ হাসিনা দেশে ফিরতে আইনগত বাধা নেই। রুমিন ফারহানা তিনি নিজে আইনের ছাত্রী, আইনগত বাধা তিনি দেখছেন না, এটা হয়তো সত্য, কিন্তু আসলেই কি বাধা নেই? কি বলছেন প্রকৃতপক্ষে তিনি? ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এই এমপি তিনি বলছেন, ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই, মানে তিনি দেশে ফিরতে পারবেন। আজকে নিজের এলাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই, তিনি দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন, ফৌজদারি কার্যবিধির স্বাভাবিক যে আইনি প্রক্রিয়া সেটি অনুসরণ করবেন। খুবই স্পষ্টভাবে বলেছেন, মানে আইনের কথা বলেছেন যে তিনি দেশে ফিরবেন। দেশে ফিরলে তার যেহেতু মানে তার বিরুদ্ধে যেহেতু বহু মামলা রয়েছে, তিনি আত্মসমর্পণ করবেন, দণ্ড রয়েছে, আত্মসমর্পণ করবেন, আত্মসমর্পণ করে তিনি জামিন চাইবেন, জামিনের পরে তারপরে আইনি মোকাবেলাগুলো তিনি করতে চাইবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের আইন কি এই স্বাভাবিক গতিতে চলে? সেটা একটা বড় প্রশ্ন। বাংলাদেশের রাজনীতিবিদরা আইনকে কি স্বাভাবিক গতিতে চলতে দিয়েছেন গত 55 বছরে? দেননি। আইনকে স্বাভাবিক গতিতে যেমন চলতে দেননি, ইতিহাসকেও তারা স্বাভাবিক গতিতে চলতে দেননি। সবাই যে যার মতো করে ইতিহাস লিখার চেষ্টা করেছেন। এমনকি ইউনূস সরকার তারাও তাদের যে 8 আগস্ট 2024-এর 8 আগস্ট শপথের দিন, সেই শপথের দিনটাকে একটা বিশেষ দিবস হিসেবে ঘোষণা করেছিল তাদের মানে সরকারের আমলে, এবং সেটাকেই মানে জুলাইয়ের মূল দিবস হিসেবে ঘোষণা করেছিল, যেন সারা পৃথিবীতে বাংলাদেশের এই ইতিহাসটা লেখা হয় যে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছিলেন। এই ব্যাপারটা, আত্মকেন্দ্রিকতা, আত্মপ্রচার, এই ব্যাপারগুলো কোন পর্যায়ে গেলে এটা করতে পারেন সেটা তো আমরা বুঝতেই পারি। পরবর্তীতে তিনি বাধ্য হয়েছিলেন, জুলাই আন্দোলনের পক্ষের শক্তির মানে সমালোচনার মুখে তিনি বাধ্য হয়েছিলেন সেটা পরিবর্তন করতে। আইনকে ঠিক পথে যদি চলতে দেওয়া হয় তাহলে শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই। কিন্তু আমরা যেটা দেখেছি, আমরা আওয়ামী লীগের সময় তারেক রহমান নির্বাসিত জীবনযাপন করেছেন ইংল্যান্ডে প্রায় 17 বছর। তারেক রহমান কি ফিরেছেন দেশে, কিংবা ফিরতে পেরেছেন, কিংবা ফেরার সাহস করেছেন, কিংবা তাকে ফিরতে দেয়া হয়েছে? কোনোটাই না। এবং একটা পর্যায়ে আমরা শুনেছিলাম যে তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট সারেন্ডার করে সেখানে ইংল্যান্ডে যেন স্থায়ীভাবে বাস করা যায় সেই ব্যবস্থাও করে ফেলেছিলেন। পরবর্তীতে সেরকম আইনগত ব্যাপারের কারণে চটজলদি এই চলে আসলাম এরকমভাবে তিনি আসতে পারেননি, অনেক প্রক্রিয়া শেষে তিনি দেশে ফিরেছিলেন। তার মানে তারেক রহমানের বেলায় যে প্রক্রিয়াটা আমরা দেখেছিলাম, শেখ হাসিনার বেলাতে একই প্রক্রিয়া হতেই পারে। আবার শেখ হাসিনাকে আইনগত দিক থেকে মানে রুখা না গেলেও একটা আইনগত দিক বোধহয় রুমিন ফারহানা মিস করে গেছেন, সেটা হচ্ছে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে। সেটা রেড পাসপোর্ট, সাধারণ পাসপোর্ট, সব পাসপোর্ট, যদিও তার সাধারণ পাসপোর্ট ছিল না, রেড পাসপোর্টই ছিল, সেই রেড পাসপোর্ট কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা এখন ভারতে পাসপোর্টবিহীন অবস্থান করছেন। সুতরাং তার যদি দেশে ফিরতে হয় তাহলে বাংলাদেশ সরকারকে তাকে ট্রাভেল পাস দিতে হবে। বাংলাদেশ সরকার যদি তার ট্রাভেল পাস না দেয় তাহলে তিনি কিন্তু আইনগত দিক থেকেই ফিরতে পারবেন না, কোনো ওয়ে নেই। কোনো ওয়ে যদি না থাকে তাহলে তিনি কিভাবে ফিরবেন? আবার প্রশ্ন আসে যে ট্রাভেল পাস সরকারের কাছে চাইলেই তো সরকার দেবে না।
ট্রাভেল পাস চাইলেই সরকার দেবে না, কারণ শেখ হাসিনাকে ফেরানো সেটা প্রত্যর্পণ চুক্তির আওতায় হোক কিংবা শেখ হাসিনা নিজে থেকে ফেরা, এই দুটো ব্যাপারেই সরকারের মধ্যে মিশ্র অবস্থান রয়েছে। অবস্থানটা খুবই ক্লিয়ার, সরকার শেখ হাসিনাকে নিয়ে নতুন কোনো জটিলতাই পড়তে চাইছে না। এটা সরকারের অভ্যন্তরের বিভিন্ন খবর, যেটা গণমাধ্যমে নানাভাবে উঠে আসতে আমরা দেখেছি। আবার বিএনপির যে সাম্প্রতিক অবস্থান, নির্বাচনের আগে পর্যন্ত কোনো দল নিষিদ্ধ করার প্রক্রিয়ায় কিন্তু বিএনপি ছিল না। পরবর্তীতে আমরা দেখলাম ইউনূস সরকারের মেটিকুলাস সেই আইনটা সংসদে পাশ করে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা সেটা দীর্ঘায়িত করা হলো। আবার আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না, এরকম ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন যে আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের করা আইনেই হবে এবং তদন্ত সংস্থা তদন্তেও নেমে পড়েছে, বিচার শুরু হয়ে যাবে দলের। সুতরাং দলকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করার প্রক্রিয়াও চলছে। সব মিলিয়ে শেখ হাসিনার আইনগত বাধা নেই, এটা যেমন পুরোপুরি সত্য না, আবার আইনগত বাধা না থাকলেও শেখ হাসিনাকে ফিরতে দেয়া হবে। শেখ হাসিনাকে ফিরতে দিলে রাজনীতি যেভাবে উত্তাল হয়ে যেতে পারে, সেই রিস্ক সরকার নেবে, এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় না। তাহলে কোন দিকে যাবে রাজনীতি সেটা আমার জানা নেই। দর্শক, আপনার সেটা জানা থাকলে কিংবা আপনি যদি সেই অনুমানটা করতে পারেন, জানিয়ে লিখতে পারেন আমাদের। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা অনুষ্ঠান নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের এই অনুষ্ঠানে দেয়া বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই সমালোচনা করছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মার্কিনীদের বিরোধী অবস্থান এবং বাঙালি নিধনে সে সময় পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করার প্রসঙ্গ তুলে ধরে নেটিজেনরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু দাবি করে আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময় বাণিজ্য চুক্তির নামে দাসখত দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে অনেকে অভিযোগ করেছেন, সরকারের নতজানু নীতির কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার অনুমতি পেয়েছে। সামাজিক মাধ্যমের এমন সমালোচনার পাশাপাশি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন করা নিয়ে বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়েছে দেশের কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। একটি সূত্র বলছে, কূটনৈতিক পাড়ায় ও মার্কিন দূতাবাসের এমন অনুষ্ঠান এবং সেখানে একেবারে সিলেক্টেড কারা উপস্থিত ছিলেন সেসব নিয়ে বেশ আলোচনা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, 5 জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বিষয়টি তুলে ধরেছিলেন। এছাড়া আরো একটি দেশের দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 4 জুলাই আমেরিকান দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ মিউজিক্যাল পারফরমেন্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেনও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পার্লামেন্টারি ককাস অন বাংলাদেশ ইউএসএ রিলেশনশিপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, কো চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, ককাসের কার্যনির্বাহী কমিটিতে থাকা জামাতে ইসলামের 2 প্রতিনিধি সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম এবং মার্দিয়া মমতাজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল দাবি করেছেন, বাংলাদেশ আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে বেশ সমালোচিত হচ্ছে। ঐতিহাসিকভাবে প্রমাণিত যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 1971 সালে তৎকালীন মার্কিন সরকার বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বিপক্ষে ছিল। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও আমেরিকা তখন পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষে ছিল। এমনকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঠেকাতে 7ম নৌবহর পর্যন্ত পাঠিয়েছিল। রাজনৈতিক মহলে আলোচনা হলো, ডেপুটি স্পিকার সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে মার্কিনীদের সেই ভূমিকার কথা তুলে না ধরে বলেছেন মার্কিন কিংবদন্তি সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসনের ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশের কথা। ডেপুটি স্পিকার দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে সঙ্গীত আয়োজনে সেই একই মানবিক ও সাংস্কৃতিক চেতনাকে বহন করছে। রাজনীতিবিদরা মনে করেন, এভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের খণ্ডিত অংশ তুলে ধরে বিএনপির শীর্ষ নেতারা যে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তার স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃত করার শামিল। 1971 সালের 21 ও 22 জুন নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় নিরস্ত্র বাঙালি হত্যায় আমেরিকার অস্ত্র ব্যবহারের খবর প্রকাশিত হয়। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র সুন্দরবন ও পদ্মা নামক 2টি অস্ত্রের জাহাজ পাকিস্তানে প্রেরণ করে। 28 জুন মার্কিন সরকারের পক্ষে পররাষ্ট্র দপ্তরের প্রেস অফিসার চার্লস ব্রে 1-2 মাসের মধ্যে পাকিস্তানে আরো 4 থেকে 5টি সমরাস্ত্র জাহাজ পাঠানোর ঘোষণা দেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে হেনরি কিসিঞ্জার মার্কিন সরকারের পক্ষ থেকে বাঙালি মুক্তিযোদ্ধাদের সাহায্য দান থেকে বিরত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অনুরোধ করেন। এক পর্যায়ে ভারতকে হুমকি প্রদান করে এই বলে যে, ভারত বাঙালি মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজ করলে চীন পাকিস্তানের পক্ষে আমেরিকা ভারত আক্রমণ করতে পারে। সেই সঙ্গে হেনরি কিসিঞ্জার ভারতকে স্মরণ করিয়ে বলেন, 1962 সালে চীন ভারত সীমান্তে সংঘর্ষের পর সম্ভাব্য চীনা আক্রমণের বিরুদ্ধে ভারতের সীমান্ত সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্র ভারতকে যে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করা সম্ভব হবে না। এই কাজগুলোর মূল উদ্দেশ্য ছিল ভারতকে বাঙালিদের স্বাধীনতায় সহায়তা করা থেকে বিরত রাখা।
1971 সালের 11 ডিসেম্বর পুনরায় কিসিঞ্জার রাশিয়ান প্রতিনিধি ভুরেনটেসকে হুঁশিয়ারি দিয়ে বলেন 12 ডিসেম্বরের মধ্যে ভারতকে যুদ্ধবিরতির সিদ্ধান্তে রাজি করাতে না পারলে আমেরিকা নিজেই সামরিক ব্যবস্থা গ্রহণ করবে। 1972 সালে হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে অভিহিত করেছিলেন। স্বাধীনতার স্থপতি শেখ মুজিবের জীবদ্দশায় আমেরিকা বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। শেখ মুজিবের মৃত্যুর পর 25 আগস্ট 1975 যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়। কূটনৈতিক সম্পর্ক না থাকলেও 1972 সালে খাদ্য সাহায্যের আবেদন করলে মার্কিন পররাষ্ট্র সচিব উইলিয়াম রজার্স খাদ্য সাহায্যের বিনিময়ে 195 জন পাকিস্তানি সেনা কর্মকর্তা যুদ্ধাপরাধীকে ছেড়ে দেওয়ার শর্ত আরোপ করেন। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ সমাজতান্ত্রিক কিউবাতে চটের থলি রপ্তানির চুক্তি করলে মার্কিন হস্তক্ষেপে তা বন্ধ করতে হয়েছিল। এর বিনিময়ে আমেরিকা বাংলাদেশের ঘাড়ের উপর চাপিয়ে দেয় PL 480 নামের ঋণ সাহায্যের জোয়াল। এসব তথ্য তুলে ধরে অনেকেই সামাজিক মাধ্যমে বিস্ময় প্রকাশ করেছেন। যুদ্ধবাজ এবং মানবতা বিরোধী সেই মার্কিনীরা আজ বাংলাদেশের বড় আপনজন কিভাবে। ডেপুটি স্পিকারের বক্তব্যের পাশাপাশি জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য সমালোচিত হচ্ছে সামাজিক মাধ্যম এবং রাজনৈতিক মহলে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ওই অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। সমালোচকরা বলেছেন, 1971 সালের পর 1975 সালে বাংলাদেশে মার্কিন প্রশাসনের ভূমিকা ছিল ন্যাক্কারজনক এবং ঐতিহাসিক নানা দলিল থেকে এগুলো প্রমাণিত। তাছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ নিয়ে নানা ধরনের সমালোচনা আছে। সবশেষ ইউনুসের আমলে বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের পায়ে দীর্ঘদিনের দাসত্বের শিকল পরিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই চুক্তি নিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কথাই বলা হয়নি। এমন পরিস্থিতিতে জামাতের নেতা কিভাবে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বলেছেন সেটি নিয়ে নেটিজেনরা ব্যাপক প্রশ্ন তুলেছেন। ইসলামী ঘরানার অনেকে অভিযোগ করেছেন, ইরানি নেতা আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যে অংশ নিতে গিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার সহ জামাত ও এনসিপি নেতারা। আর উল্টো পাশে ডেপুটি স্পিকার, বিএনপি ও জামাতের নেতারা খামেনির হত্যাকারীদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। বাংলাদেশের যারা ইরানের উপর নৃশংস হামলার বিরোধী, তারা এ ধরনের প্রচারে সরব ছিলেন। জাতীয় সংসদের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ধরনের অনুষ্ঠান করতে দেয় অনেকে সামাজিক মাধ্যমে বিএনপি সরকারের সমালোচনাও করেছেন। ফেসবুক পোস্টে অধ্যাপক আনু মোহাম্মদ লিখেছেন, জাতীয় সংসদ প্রাঙ্গণ কি মার্কিন দূতাবাসের জায়গা? তাদের দূতাবাস নামক দুর্গে কি জায়গা কম পড়েছে? বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র, সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী, বিশ্বের দেশে দেশে গণহত্যার কারিগর যুক্তরাষ্ট্র এক ভয়াবহ চুক্তির মাধ্যমে আদেশপত্র বাংলাদেশের ঘাড়ে চাপানোর পর তারা এখন তাদের উৎসব উদযাপন করে বাংলাদেশের জাতীয় সংসদ প্রাঙ্গণে। সরকার তার খাতায় একটি বড় অপরাধ যোগ করলো। তবে সেটি কি ধরনের অপরাধ সেটির ব্যাখ্যা আনু মোহাম্মদ দেননি। শুধু সামাজিক মাধ্যমের আলোচনাই নয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন করা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়েছে দেশের কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। তারা মনে করে, বর্তমান বিএনপি সরকারের নতজানু নীতির কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার অনুমতি পেয়েছে। এই অনুষ্ঠানের সমালোচনা করে রোববার বিবৃতি দেয় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, যেখানে বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতনের সই রয়েছে। দেশের 13টি রাজনৈতিক দল নিয়ে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের যাত্রা শুরু হয় গত এপ্রিলে। আত্মপ্রকাশের পর প্রথম কর্মসূচি হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছিল তারা। এবার সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্রতিবাদে জোটের তরফে যে বিবৃতি এসেছে, সেখানেও সেই চুক্তির প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিগত অন্তর্বর্তী সরকার আমলে যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের উপর গোলামি চুক্তি চাপিয়ে দিয়েছে। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী ভূরাজনৈতিক কৌশলের সঙ্গে জড়িয়ে ফেলার জন্য ষড়যন্ত্র চলছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অর্থনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। এমন পরিস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করাকে সংগঠনটি উদ্বেগজনক মনে করে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান সরকারের নতজানু নীতির কারণে যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিজেদের দূতাবাসে না করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করার অনুমতি পেয়েছে। আলাদা এক বিবৃতিতে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে তৎকালীন অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতায় বর্তমান বিএনপি সরকার ও সংসদের বিরোধী দল অত্যন্ত নির্লজ্জভাবে যুক্তরাষ্ট্রের দাবিদারি করছে। এর চলন্ত প্রমাণ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি নেতাদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্রতিবাদে তারা সোমবার বিক্ষোভ সমাবেশ করবে। বিকাল 5টায় পুরানা পল্টন মোড়ে হবে এই সমাবেশ। বিবৃতিতে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক জাতীয় সংসদ প্রাঙ্গণ ব্যবহারের অনুমতি দেওয়াটা মুক্তিযুদ্ধে শহীদ 30 লাখ মানুষের আত্মত্যাগের প্রতি
অবমাননার শামিল। এদিকে বিষয়টি নিয়ে কূটনৈতিক পাড়ায় বেশ আলোচনা হচ্ছে, বিশেষ করে চলমান ইরান আমেরিকা সংঘাতের মধ্যে এবং তারেক রহমানের চীন সফরের পর বাংলাদেশে আমেরিকার এই ধরনের শোডাউন কূটনৈতিক পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে 5 জুলাই সৌজন্য সাক্ষাৎ করেছেন। একটি সূত্র বলছে, এই বৈঠকে জাতীয় সংসদে অনুষ্ঠানের কথা তুলে ধরে ইরান ও মধ্যপ্রাচ্য প্রসঙ্গে বাংলাদেশের নীতি কি তা ইরানের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে। ইরান এরই মধ্যে ঘোষণা দিয়েছে 60 দিন পার হওয়ার পর হরমুজ প্রণালীতে বন্ধু কয়েকটি দেশ ছাড়া বাকিদের উপর মালামাল পরিবহনের জন্য চার্জ ধার্য করবে। ইরান যুদ্ধের সময় বাংলাদেশ সরকারের সাথে ইরানের দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছিল। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, দেখা হবে। একটা কথা আছে বাংলায়, সুসময়ে সবাই তো বন্ধু হতে চায়, অসময়ে সবাই খাড়া খাড়া বাঁশও দেয়। আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের সাথে চীনের যে অভূতপূর্ব একটা সম্পর্কের জায়গা তৈরি হয়েছে, বিশেষ করে পদ্মা সেতু, এরকম অনেক মেগা কনস্ট্রাকশন চীনের কিন্তু বাংলাদেশ থেকে তারা নেওয়ার সুযোগ হয়েছে। এছাড়াও বিভিন্নভাবে চীন বাংলাদেশের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। আর এটা নিয়ে ভারতের সাথে প্রায় শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের একটা টানাপোড়েন কিন্তু থাকতো। আপনাদের খেয়াল থাকার কথা, ভারতের দিকে একটু বেশি ঝুঁকলে চীন রাগ করতো, আবার চীনের দিকে একটু বেশি ঝুঁকলে ভারত রাগ করতো। এই মাঝখানে বসে একটা খেলা কিন্তু আওয়ামী লীগকে খেলতে হয়েছে। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, আওয়ামী লীগ সরকারকে এমন এক বাস দিছে চীন, যে তথ্য উপাত্ত দেখা আমাদেরও আশ্চর্য লাগতেছে যে কেন এতদিন চীন তারা এই বিষয়গুলোকে প্রকাশ করে নাই। এখন কি আসলে অন্য কোন উদ্দেশ্য চীনের, নাকি ঘটনা সত্য? আসলে কি আওয়ামী লীগ এই ধরনের কর্মকাণ্ডগুলোকে প্রশ্রয় দিছে? আসুন দেখি। তবে শেখ হাসিনার একটা কথাকে অনেকে কোরআন কোট বলেন যে ভারতকে যা দিছি তারা মনে রাখতে হবে। এখন আসলে কিনা সবার অজান্তে আমাদের এই যে বঙ্গোপসাগর আছে, সেই বঙ্গোপসাগরের যে পানি আছে, সেই পানির হাজার হাজার ফুট গভীরে এক অবিশ্বাস্য আন্তর্জাতিক ডাকাতি চলছে। 1 ফোঁটা রক্তপাত না ঘটিয়ে আপনার সম্পূর্ণ নীরব উপায়ে বাংলাদেশের এই সমুদ্র সীমার তল থেকে পাচার হয়ে যাচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার প্রাকৃতিক সম্পদ, গ্যাস। আর এই বৈজ্ঞানিক চুরি গোপন নকশা এত বছর পর ফাঁস করছে আপনার চীন। তারা বলছে যে বিগত 17 বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে প্রকাশ্যে এবং গোপনে যে সম্পদ প্রতিবেশী ভারত নিজের ঘরের দিকে টেনে নিয়ে গেছে, আর এতে করে বাংলাদেশের যে গ্যাস চুরি হয়েছে সেই তথ্য সামনে আনছে বেইজিং। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এই মুহূর্তে বিএনপি। আর ঠিক সেই সময় আপনার এই যে একটা প্রতিবেদন চীনের, এটা তোলপাড় পাকা দিছে। আপনার বলা হচ্ছে যে বিজ্ঞান এবং পদার্থবিদ্যায় তরল ও গ্যাসীয় পদার্থ সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ধাবিত হয়। এই সূত্রকে কাজে লাগিয়ে ভারত ও বাংলাদেশের সীমানার কাছে বিশেষ কৌশল ব্যবহার করেছে। ভারত তার সীমানায় বিশেষ কৌশলে মাটি না করে সোজা স্ল্যান্ড ড্রিলিং বা বাঁকা পদ্ধতিতে কোনাকুনি ভাবে বাংলাদেশের গ্যাস আপনার কি বলা হয় যে পাইপে ঢুকিয়ে নিয়ে আপনার চলে যাচ্ছে। সেখান থেকে গ্যাস বের করায় বাংলাদেশের মাটির নিচে চাপ সৃষ্টি হচ্ছে। এতে করে প্রাকৃতিক নিয়মে বাংলাদেশের অন্য প্রান্তের প্রাকৃতিক গ্যাস আপনার এই ভারতের যে সেট আপ করা ফাইবারের যে গ্যাসের কি বলা হয় যে ধরেন পাইপ, সেটার দিকেই ধাবিত হচ্ছে। অতি মূল্যবান এই প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের হলেও ভারতের আধুনিক বিজ্ঞানের যে খেলা, সেই কারণে আপনার প্রায় পুরোপুরিটাই চলে যাচ্ছে ভারতের কাছে। আপনার 1990 সালে সাদ্দাম হোসেনের ইরাক কুয়েত আক্রমণ করেছিল, খেয়াল আছে নিশ্চয়ই, ইরাক কুয়েতকে আক্রমণ করেছিল। তার অন্যতম কারণ ছিল এই স্লাড রেলিং, অর্থাৎ ইরাক অভিযোগ করেছিল কুয়েত আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে মাটির নিচে দিয়ে এই বাঁকা পাইপ ঢুকিয়ে ইরাকের বিখ্যাত রুমায়না অয়েল ফিল্ড থেকে তারা তেল চুরি করছে। আর এই তেল চুরিকে কেন্দ্র করে পৃথিবী কাঁপানো যে ইরাক এবং কুয়েতের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, নিশ্চয়ই আপনাদের সকলের খেয়াল আছে। এখন এই যে অবস্থানটা, এটা নিয়ে আসলে করার কি আছে আমি জানি না যে চীনের এই মানে কি বলা হয় যে প্রতিবেদনটার মূল বক্তব্য কোনটা। তো এখন এই যে আপনার বেইজিং এর যে রিপোর্ট, সেই রিপোর্টে এখন চীন কি চাচ্ছে যে এই গ্যাস উত্তোলনে বাংলাদেশের সাথে কোন রকম ডিল করতে। বঙ্গোপসাগরকে ঘিরে বরাবরই পশ্চিমা ভারত, চীন প্রত্যেকের কিন্তু আপনার নিজস্ব একটা চাহিদা আছে বা খেলা আছে। সেই খেলাটা আসলে কোন খেলা, বাংলাদেশের বিজ্ঞান প্রযুক্তি এতদূর পর্যন্ত গেছে কিনা যেটা আমরা বুঝতে পারবো। এখন আমরা জানি হচ্ছে, কিন্তু এটাকে কিভাবে থামাবো সেই প্রক্রিয়া কি আমাদের জানা আছে? বাংলাদেশের গবেষণা খাতে কোন রকম বিনিয়োগ নেই। আপনি দেখবেন যে এই লামসাম বিনিয়োগ, এগুলো দিয়া এখানে সায়েন্টিস্ট তৈরি হচ্ছে না, মেধাবী মানুষগুলোকে পৃথিবীর উন্নত দেশগুলো নিয়ে চলে যাচ্ছে, আর বাংলাদেশের এই ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্পদ চুরি হয়ে যাচ্ছে। ঠেকাবে কে? ভালো থাকুন, আসসালাম। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।